নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। আর আজ আমার সঙ্গে রয়েছেন জামিতুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক এবং সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক। নমস্কার। জামিতুল, ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে এবং পুরোপুরি যাকে বলে ভোটের দামামা সেটাও বেজে গিয়েছে। ইতিমধ্যে তৃণমূল পশ্চিমবঙ্গের সবকটি লোকসভা কেন্দ্রে প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। বিজেপি এখনো পর্যন্ত এ রাজ্যে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং এখনো পর্যন্ত সিপিএম 16 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখন কতকগুলো প্রশ্ন যেমন রয়েছে, কতকগুলো বিষয়ও বাতাসে ভাসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জোট হচ্ছে কিনা, বামেদের সঙ্গে কংগ্রেসের জোটটা হচ্ছে কিনা। প্রথমত সেইটা আমরা জামিতুলের কাছে একটুখানি জানতে চাইব। তারপরে আজকে আমরা মূলত যেটা কয়েকটি কেন্দ্র নিয়ে আলোচনা করব। কেন্দ্রগুলো কি কি? লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, রায়গঞ্জ, বালুরঘাট। এবং রিসেন্টলি জামিতুল নর্থ বেঙ্গল থেকে ঘুরে এলো এবং সেখানকার এই যে কেন্দ্রগুলোর কথা আমরা বলছি সেই কেন্দ্রগুলোতেও ও ঘুরলো। সেখানকার যারা বাসিন্দা, যারা ভোটার, তাদের সাথেও জামিতুলের কথাবার্তা হয়েছে। আমরা এখানে যে আলোচনাটা আজকে করব সেটা আমাদের কোনো মত নয়, আমরা আগাম কোনো কিছু ঠিকও করে দিচ্ছি না, কিন্তু লোকজন কি ভাবছে প্রার্থীদের হারা বা জেতা নিয়ে আমরা মূলত সেটাতেই ফোকাস করব। একেবারে। জামিতুল, তুমি প্রথম আমাকে জোটের ব্যাপারটা বলো, মানে এখনো পর্যন্ত জোট নিয়ে কি অবস্থা? জোট নিয়ে এই মুহূর্তে যে অবস্থা তাতে পরিষ্কার যেটা জানা যাচ্ছে যে তৃণমূল আপনার কংগ্রেস এবং বিজেপি বামফ্রন্ট, হ্যাঁ, বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে যে জোট, সেই জোট নিয়ে আমরা দেখেছিলাম কয়েক মাস আগে আপনার মোহাম্মদ সেলিম বহরমপুরে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বৈঠক করার জন্য, কিন্তু সে বৈঠক হয়নি। এই কারণে হয়নি যে কংগ্রেস হাইকমান্ডের ওপরে একটা তাকিয়েছিলেন যে কেন্দ্র থেকে কি বলে। অর্থাৎ একটা বিষয় বোঝা যাচ্ছিল যে মানে আপনার সেন্ট্রালে মানে এই যে ইন্ডিয়া জোট, এই যে ভারতের ইন্ডিয়া জোট, সেই জোটে হয়তোবা কংগ্রেসের সেন্ট্রাল টিম এখানে মমতাকে জোটের বিষয়ে বলেছিল এবং সেই জোটটার দিকে তাকিয়েছিল। সেবার অধীর রঞ্জন চৌধুরী সেদিকেই তাকিয়েছিল যে কি বলে, কিন্তু তার জন্য কয়েক দফা মিটিং হয়নি। তারপরে যখন আমরা জানলাম যে এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেস যেভাবে ব্রিগেডের সমাবেশ থেকে ঘোষণা করলো, তারপরে পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল একাই লড়ছে, এ নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না। ঠিক তারপরে কয়েকবার বৈঠক ইতিমধ্যে হয়েছে। ইনফ্যাক্ট গতকালকেও বৈঠক হয়েছে, আজকেও বামফ্রন্টের শরিক দলের সঙ্গে বৈঠক। বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআইয়ের সঙ্গে আজকেও আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক হয়েছে। এবং এদের যে বিষয়টা, সেটা খুব বিষয় একটা সিটকে নিয়ে। সেই সিটটা হচ্ছে পুরুলিয়া। এই পুরুলিয়া সিটে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক বলছে যে না, আমাদের এই সিট স্ট্রং, এই সিট আমরা ছাড়বো না। কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের নেপাল মাহাতো অত্যন্ত বর্ষিয়ান নেতা, এবং নেপাল মাহাতো জনপ্রিয়তাও আছে পুরুলিয়ায় বলে কংগ্রেস নেতৃত্ব দাবি। এবং কংগ্রেস নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস চাইছে যে নেপাল মাহাতোকে পুরুলিয়ায় প্রার্থী করতে। অর্থাৎ পুরুলিয়াটা কংগ্রেসকে ছাড়ার জন্য কংগ্রেস সিপিএমকে বলে, কিন্তু সিপিএমের এই শরিক দল ফরওয়ার্ড ব্লক চাইছে না, ওটা কংগ্রেসকে ছাড়লে হবে না, আমাদের দিতে হবে। এই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতার এখনো পর্যন্ত সমাধান হয়নি। এখনো পর্যন্ত আজকে বিকেলে যে বামফ্রন্টের শরিক দলের সঙ্গে পৃথক পৃথক বামফ্রন্ট বৈঠক করেছে, বৈঠক করার পর আজকে বামফ্রন্টের যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে সাংবাদিকরা প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলেন যে একেবারে উৎসবের আগে দর্জিতে জামা কাপড় সেলাইয়ের যে বিষয়টা থাকে, ঠিক তেমনই আমাদের জোটের পরিস্থিতি হয়েছে। অর্থাৎ এই জোট আদৌ কি হবে তা নিয়ে খানিকটা মানে অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে। এ নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু হয়নি। একটাই লোকসভা কেন্দ্র পুরুলিয়া নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এই হচ্ছে জোটের অবস্থা। এবার আমরা সরাসরি চলে যাব যে লোকসভা কেন্দ্রগুলো তুমি একদম সদ্য ঘুরে এলে। আমি বললাম কেন্দ্রগুলো, আরেকবার বলি: আলিপুরদুয়ার, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, রায়গঞ্জ এবং বালুরঘাট। একদম আজকে আমরা এই কটা নিয়ে কথা বলবো, কারণ তুমি ঘুরে এলে এবং আরো কয়েকটা ঘুরেছো তুমি, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর। সেগুলো নিয়ে আমরা পরের এপিসোডে আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথম তোমাকে জানতে চাইবো আলিপুরদুয়ার।
দেখুন, আলিপুরদুয়ার তো জলপাইগুড়ির একটা মহকুমা ভেঙে সেটা একটা জেলা তৈরি হয়েছে, এবং আলিপুরদুয়ার জেলা সেই জেলাটাতে কিন্তু বিভিন্ন মানে জাতি উপজাতির একটা গ্রামীণ জনগোষ্ঠীর সমাবেশ। সেখানে প্রায় দেখা যাচ্ছে যে 80% ওপরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সম্প্রদায় সেখানে বসবাস, এসটি সংখ্যাটা বেশি, এবং সেইখানে আলিপুরদুয়ারের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা চা শিল্প, এই চা শিল্পটাই সেখানে একটা বড় শিল্প। নিয়ন্ত্রক। হ্যাঁ, তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে অনেক চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, এরকম একটা সমস্যা তো রয়েছে। এবার এইখানে প্রার্থী এর আগে যেমন জন বার্লা জিতেছিল, বিজেপিরই এমপি, এবং এবারে যে প্রার্থী হয়েছে বিজেপির, মনোজ টিগ্গাকে দিয়েছে, মাদারিহাট বিধানসভার বিজেপির বিধায়ক। তিনি বর্তমানে বিধানসভার মানে বিরোধী দলের মুখ্য সচেতকও রয়েছেন। তো ফলে একটা বিষয় হচ্ছে যে ওখানে কিন্তু বিজেপির একটা স্ট্রং জায়গা রয়েছে, মানে মানুষের মনে বিজেপি একটা জায়গা তৈরি হয়েছে, বিজেপি আছে, এবং সেখানকার বিজেপির এমপিও রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এইবারে এর আগে যেমন যেটা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের দশরথ বাবুকে টিকিট দিয়েছিল, এইবারে ঠিক তৃণমূল কংগ্রেস একটা মাস্টার স্ট্রোক এমনভাবে করেছে যে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে, মানে বেশ কয়েক মাস আগে, মানে প্রকাশচিক বড়াইক তাকে রাজ্যসভা প্রার্থী করেছিল, রাজ্যসভার সাংসদ তিনি, এবং উনি একেবারে পঞ্চায়েতের প্রধান থেকে, মানে তিনি একটা চা শ্রমিকের, চা বাগানের শ্রমিক ছিলেন, সেই শ্রমিক থেকে তৃণমূলে যোগদানের পরে পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। প্রধান থেকে হঠাৎই তাকে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি করে দেয়, তারপরের বছরই তাকে রাজ্যসভার সাংসদও করে দেয়। তারপরে এবার আবার লোকসভা তাকেই প্রার্থী করে, মানে রকেট গতিতে উত্থান। আমরা যদি প্রকাশচিক বড়াইকের কথা ভাবি, একদম রকেট গতিতে তার উত্থান। এখন প্রকাশচিক বড়াইক এই যে এখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তাকে রাজ্যসভা দেওয়ার পরে আবার লোকসভায় দিতে হলো, তার মানে তৃণমূল কংগ্রেসের সেই অর্থে আমার মনে হয় বিকল্প হয়তো লোক নেই। এবার মানুষজন বলছে প্রকাশচিক বড়াইক তো কিছুদিন আগে রাজনীতিতে এলো, তো এই প্রকাশচিক বড়াইক মানে বিজেপির সঙ্গে লড়াই করে কতটা সুবিধা করবে তার নিয়ে মানুষ খুব একটা করতে পারছে না। তো সেই জায়গায় দেখতে গেলে মনোজ টিগ্গা কিন্তু মাদারিহাটের বিজেপির বিধায়ক, এবং আলিপুরদুয়ারে তার স্ট্রং হোল্ড রয়েছে। ফলে দুজনের একটা লড়াই হাড্ডাহাড্ডি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তাতে কে এগিয়ে যায় দেখা যাক। তবে মানুষ যেটা বলছে তাতে ওখানে বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে আছে, বিজেপির ফলে হাওয়া বেশি, এবং অলরেডি কেন্দ্রটা ওদেরই দখলে। জন বার্লা, আচ্ছা জন বার্লা তো এখানকার যে জয়ী মানে সাংসদ, জন বার্লাকে তাহলে প্রার্থী না করে যে মনোজ টিগ্গাকে নিয়ে আসা হলো, এর কারণ কিছু আছে? এর কারণ একটা হতে পারে যে জন বার্লা ওখানে চা শ্রমিকদের নিয়ে যে কাজটা করার কথা ছিল, যে সংসদে বলা বা ইত্যাদি, এবং ওর এলাকাতে ঘোরা, তা নিয়ে একটা ক্ষোভও তৈরি হয়েছে মানুষের মনে। জন বার্লা নিয়মিত সেখানে যাতায়াত বা মানুষের সঙ্গে জনসংযোগ এটা খুব একটা করতেন বলে গ্যাপ ছিল, এবং এই মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা নিয়মিত সেখানে যাওয়া এবং মানুষের সঙ্গে থাকা, এই অ্যাডভান্টেজে এখন বিজেপির কিভাবে তাকে প্রার্থী করে সেটা বিজেপি বলতে পারবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে জন বার্লা বিজেপির যেমন সাংসদ, তেমন বিজেপি মনে করছে যে এই আলিপুর কেন্দ্রে জন বার্লার থেকে হয়তো মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা অনেক বেশি কাজ করতে পারবে, সেই বলে হয়তো তাকে দিয়েছে। কিন্তু মানুষের মনে কোনো নেই, মানে সমস্যা কিছু নেই। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে লোকসভা কেন্দ্র মালদহ উত্তর নিয়ে কি বলবে তুমি? মালদা উত্তর যেটা বলি, মালদা জেলা মূলত কংগ্রেসের ঘাঁটি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্যে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে মানে কংগ্রেস বলতে মামু কংগ্রেস বলে জানি। ময়হস্য মু মানে মুর্শিদাবাদ, আর ময়াকার মা মানে মালদা, এছাড়া আর কংগ্রেস কোথাও দেখা যায় না বর্তমান যা পরিস্থিতি। তো সেই জায়গায় কংগ্রেসেরই গড় মালদা, এবং মালদার এই দুটো কেন্দ্র, মালদা এবং দক্ষিণ, এই দুটো কেন্দ্রে মানে গনি খান পরিবারের
একটা বিরাট অবদান রয়েছে বলে মানুষের মনে এখনো তাদের মানে মনে এখন গনি খান পরিবারের বিষয়টা মনে রেখেছে, এবং গনি খান পরিবারের গনি খান চৌধুরী, এবি গনি খান চৌধুরী অনেক কাজও করেছে। মানুষ কংগ্রেস ছাড়া কিছু বোঝে না। এইবারে একটা বিষয় বলি, মালদা উত্তর 7টা বিধানসভা কেন্দ্র, হবিবপুর, গাজল এবং চাচল, মালতীপুর এবং এদিকে মালদা, ফলে রতুয়া। তো এই যে বিধানসভা, তাতে দেখা যাচ্ছে যে মালদার 3টি ওই দিককার উত্তরের লোকসভা 3টি বিজেপি দখলে, 2টো বিজেপি দখলে। অর্থাৎ এইখানে আপনার এর আগে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে 19-এর নির্বাচনে খগেন মুর্মু, যিনি বিজেপির বিধায়ক ছিলেন, তিনি তিনি সিপিএম এর বিধায়ক ছিলেন, তিনি বিজেপিতে আসার পরে তিনি ওখানকার সাংসদ হন। অর্থাৎ এখন বর্তমানে তিনি সাংসদ মালদা উত্তরে, বিজেপির সাংসদ খগেন মুর্মু। কিন্তু দেখা যাচ্ছে ওইখানে তৃণমূল কংগ্রেস কিন্তু সেকেন্ড পজিশন ছিল, মৌসুম বেনজির নূর তৃণমূলের হয়ে লড়েছিল। তাদের যে ডিফারেন্স ভোটে, তাতে 84,000 সামথিং। এবার এই 84,000 সামথিংয়ের যে জায়গাটা, সেখানে এবার কি হচ্ছে, গতবারের লোকসভা নির্বাচন কিন্তু আলাদা ছিল। কিরকম ছিল, যে এই যে এবারে যেমন জোটের প্রক্রিয়াটা আসছে, যে সিপিএম কংগ্রেস জোট, এবার এই সিপিএম কংগ্রেসের যদি জোট হয়, তাহলে মানুষ বলছে, ওখানকার মানুষজন বলছে যে এর আগে যেমন নির্বাচনটা সকলে মানে পৃথক পৃথকভাবে লড়াই করেছিল, তো সেই জায়গায় বিজেপি যেমন জিতেছিল, সেকেন্ড পজিশনে তৃণমূল ছিল, থার্ড পজিশনে ছিল কংগ্রেস এবং ফোর্থে সিপিএম ছিল। কিন্তু এবার এই সিপিএম এবং যদি কংগ্রেসের জোট হয়, ইকুয়েশন অন্যরকম হতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মালদা উত্তরে তৃণমূলের যে প্রার্থীটা করা হচ্ছে, প্রাক্তন আইপিএস এবং রায়গঞ্জ রেঞ্জের যিনি ডিআইজি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে প্রার্থী করেছে। এখন মালদা উত্তরে একটা মাইনরিটি বেল্ট কিন্তু আছে, মালতীপুর বিধানসভা পুরোটা মাইনরিটি জায়গা, এবং চাঁচল মাইনরিটি, হরিশ্চন্দ্রপুর মাইনরিটি। ফলে এখানে মাইনরিটি যে সংখ্যালঘু ভোট, তারা বলছে যে এখানে তৃণমূল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দিল। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তো আমরা চিনি না, জানি না, তিনি কোনো একটা সময় মালদার এসপি ছিলেন, এটুকুই জানি। কিন্তু এখানে যদি সংখ্যালঘু কোনো প্রার্থী করা হতো, সেটা ওনাদের প্রত্যাশা, মানে সংখ্যালঘু বেল্টের লোকজন। এখন ঘটনা হচ্ছে যে সেখানে সংখ্যালঘু প্রার্থী দিতে পারেনি, আর এই প্রসূন বন্দ্যোপাধ্যায় কোনোদিন তৃণমূল করেনি, এবার হঠাৎ করে ওখানে গিয়ে পৌঁছেছে। ফলে সেই ক্ষেত্রে মানুষের মনে সেই জায়গাটা কতটা করতে পারবে, সেটা সন্দেহ রয়েছে। অন্যদিকে কি হচ্ছে, খগেন মুর্মু সেখানকারই ভূমিপত্র, এবং সে কিন্তু সিপিএমের লোক, বিজেপিতে গেছে। এইবার খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় এখানে, যে সিপিএম কংগ্রেস যদি জোট হয়, আর যে সিপিএম কংগ্রেস জোটে যদি একটা সংখ্যালঘু প্রার্থী করে দেয়, যেটা জানা যাচ্ছে যদি হয় যে মোস্তাককে প্রার্থী করতে পারে, ও খুব জনপ্রিয় এবং কংগ্রেসের বড় লিডার, তাহলে এইরকম কোনো সংখ্যালঘু প্রার্থী যদি কংগ্রেস করে দেয়, তাহলে সংখ্যালঘু একটা সেন্টিমেন্ট, ওখানে সংখ্যালঘু মানুষ তাকেই ভোটটা দেবে, এবং সেখানে কংগ্রেসের ভোট এবং এই সিপিএম এর ভোট যদি একটা জায়গায় চলে আসে, তাহলে সেখানে কিন্তু কংগ্রেস জিতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই খগেন মুর্মুকে নিয়ে অনেক অভিযোগও আছে, যে তিনি ঠিকঠাক সময় দেননি, বা অনেক কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেগুলো কোনোটাই হয়নি, তাই নিয়ে ক্ষোভ হয়েছে। এবং এটা তো আমরা দেখতেই পেয়েছি যে তিনি প্রচারে যাওয়ার সময় অনেক বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে তাকে। তো স্বাভাবিকভাবে একটা বিষয় যেটা জানাচ্ছে, যে তৃণমূলের কিন্তু প্রার্থী একটা বহিরাগত প্রার্থী, যেটা তৃণমূলের নেতারা কতটা গ্রহণ করেছে জানি না, কিন্তু মানুষের মনে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারেনি। তো সেই জায়গার দিক দিয়ে অনেকটা কংগ্রেস সিপিএম যদি জোট হয়, তাহলে এরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, মানুষের যে পিপল পারসেপশন সাথে মনে হচ্ছে আর কি। একটা টিভি চ্যানেলে দেখছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় মাইক্রোফোনে কোনো একটা সভাতেই বা কোনো একটা মিটিংয়েই বলছিলেন বেশ চিৎকার করে, যে मैं हूं ना, হ্যাঁ, শাহরুখ খানের ওই मैं हूं ना সিনেমার যে ডায়লগ, তাতে মানে এই ডায়লগে খুব একটা চিড়ে ভিজছে না বলছে, একদমই না। মালদা উত্তরের গ্রামীণ এলাকার মানুষ মেহনা শব্দতে ওদের কি যায় আসে, ওদের তো স্বাভাবিকভাবে এই যে রুটি রুজি, কর্মসংস্থান, এগুলোর দিকে তাদের যে সমস্যা, বেসিক সমস্যা হচ্ছে নদী ভাঙন। এটা বিরাট সমস্যা, কারণ হরিশ্চন্দ্রপুর ওদিকে যে সমস্ত জায়গাগুলো আছে, আপনার এদিকে ফলতিপুর যে সমস্ত জায়গাগুলো, চাঁচলের একটা বিস্তীর্ণ জায়গা, সেখানে এই যে মহানন্দা নদী
এবং ওখানে নদী ভাঙনের এটা কিন্তু মানে একটা বিরাট সমস্যা। সেই সমস্যা নিয়ে সেইভাবে কেউ লোকসভায় তুলছে। কথা বলেনি। সেই দিক দিয়ে কিন্তু তারা দেখছে যে না, তৃণমূল কংগ্রেস বা বিজেপি ওসব কিছু মনে করছে না। সে আগের সেই গণি পরিবারের প্রতি খানিকটা ওদের অনুরাগ থেকে যাচ্ছে। মালদহ উত্তর তো তুমি বললে, মালদহ দক্ষিণ। মালদহ দক্ষিণ নিয়ে কথা বলে প্রথমেই তোমাকে আগে জিজ্ঞাসা করি যে প্রার্থী শাহনওয়াজ আলী রেহান, প্রবাসী বাঙালি, বাইরে থাকেন বোধহয়, কোনো গবেষণা করছেন এরকমটাই শুনেছি। শাহনওয়াজ আলী রেহান এর সঙ্গেও তো তোমার কথা হয়েছে রিসেন্ট, মানে এর পরিচয়টা কি, অ্যাকচুয়ালি কে ভদ্রলোক? এর পরিচয়টা পরিষ্কার ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে শাহনওয়াজ আলী রায়হান ও কালিয়াচকেরই ছেলে। ওর বাবা একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং ও একটি ছেলে। তো শাহনওয়াজ আলী রায়হান ফারাক্কা এনটিপিসিতেই পড়াশোনা করেছে এবং কালিয়াচক থেকে ও তার পরবর্তীতে ও কিন্তু কলকাতায় চলে আসে এবং ও এই যে এসআইও অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং এই যে জামাতে ইসলামী হিন্দ, এই সংগঠনের সঙ্গে ও কিন্তু কেন্দ্রীয় একটা নেতৃত্ব ছিল। তারপরে পরবর্তীতে আবার কলকাতায় চলে আসে। ও জামিয়া মিলিয়া থেকে পড়াশোনা করেছিল। তারপরে কলকাতায় এসে কিছুদিন কি সাংবাদিকতা করছে। ওটাই বলছি যে কলম কাগজ যখন প্রথম 2012-তে দৈনিক হলো সারদার আমলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় টাউন হলে সেটা প্রকাশ করেছিলেন, সেই সময় শাহনওয়াজ আলী রায়হান সেখানে এডিটোরিয়াল বোর্ডে মানে একজন সাংবাদিক হিসেবে ওখানে জয়েন করে ডেস্কে, এবং সেখানে থেকে পরবর্তীতে সে এই সময় কাগজে এডিটোরিয়াল বোর্ডে তাকে নেওয়া হয়, কপি এডিটর হিসেবে কাজ করতেন। তারপরে তার হঠাৎ মনে হলো সে গবেষণা করবে। সে গবেষণার জন্য সুদূর লন্ডনে পাড়ি দিলেন। সে ফেলোশিপ পেয়ে ওখানে লন্ডনে, আমি শুনেছি যেটা যে ও একটা মডার্ন হিস্ট্রি নিয়ে সেখানে গবেষণা করছে। এবার ওর স্ত্রী একজন চিকিৎসক, স্ত্রীকে নিয়েও লন্ডনে একটা সেটেল। এবার শাহনওয়াজ আলী রায়হান হঠাৎ আমাকে একদিন টেলিফোন করে, এই মানে নির্বাচনী আগে, মানে মাস দুয়েক আগে, এবং টেলিফোন করে তিনি বলেন যে আমাকে আইপ্যাক টিম কথা বলে যে ওখানে প্রার্থী হওয়ার জন্য কি করব। তো তারপরে সে যথারীতি কলকাতায় আসে। কলকাতায় এসে আমাকে জানিয়েছিল যে আজকে অভিষেকের সঙ্গে বৈঠক আছে ইত্যাদি, এবং তারপরেই আমার কাছেও খবর ছিল যে অভিষেকের দপ্তর থেকেই আমার কাছে খবর এসেছিল যে ওকেই প্রার্থী করবে, এবং তাকে আমি জানিয়েও দিয়েছিলাম যে সেই প্রার্থী হতে চলেছে। ফলে তারপরে সেই অনুযায়ী তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলো। এখন ঘটনা হচ্ছে যে মালদা দক্ষিণ, এই মালদা দক্ষিণে গনি খান পরিবারের আবু হাসেম খান চৌধুরী, যিনি এমপি কংগ্রেসের, এবং এইখানে একটা জিনিস আছে যে গতবার ইলেকশনে একদম থার্ড পজিশনে তৃণমূল, মানে বরাবরই আপনার সে 2014 থেকে দেখে আসছি মালদা দক্ষিণে কিন্তু সবসময় থার্ড পজিশনে তৃণমূল থাকছে। এর আগে 14-তে ডক্টর মোয়াজ্জেম হোসেনকে টিকিট দিয়েছিল আর সৌমিত্রকে উত্তর দিয়েছিল, হেরে গেছিল। তারপরে আবারও দেয়, আবার 19-এও তাই ওইটাই হয়েছে। ফলে একটা জিনিস পরিষ্কার, সেখানে কংগ্রেস এবং বিজেপির লড়াই হয়। এখানে তৃণমূলের সঙ্গে ওই কংগ্রেসের বা বিজেপির লড়াই হয় না মালদা দক্ষিণে। সেই জায়গা থেকে এই শাহনওয়াজ আলী রায়হান যে তৃণমূল কংগ্রেস কোনোদিনই করলো না, রাজনীতির ময়দানে এলো না, এবার মানুষ বলছে, সেখানকার মানুষজন বলছে যে হঠাৎ শাহনওয়াজ আলী রায়হানকে প্রার্থী করলো। এবার তৃণমূলের ভিতরে যেটা খবর পাচ্ছি, যে তৃণমূলের ভিতরে যেমন ধরুন মোথাবাড়ি, মালদা দক্ষিণে মোথাবাড়ি বিধানসভার সাবিনা ইয়াসমিন, সে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। এবার পাশে হচ্ছে সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। তো আব্দুল গনি উনি সুজাপুরে জানি না, তো সুজাপুরে কংগ্রেসেরই ঘাঁটি, ফলে মালদা জুড়ে কংগ্রেস। ফলে এই ক্ষেত্রে বৈষ্ণবনগর এবং মুর্শিদাবাদের ফারাক্কা, শামশেরগঞ্জ মালদা দক্ষিণের মধ্যে পড়ে। ফলে এই জায়গাতে এই যে তৃণমূলের বিধায়কদের সঙ্গে শাহনওয়াজের সেই সম্পর্কটা নেই। এবার হঠাৎ করে
মানে একেবারে আপনার রাজ্য নেতৃত্ব আহ, সেই হেলিকপ্টার করে শাহনাজকে মালদা দক্ষিণে প্রার্থী করে দিল, আর তৃণমূল জিতে যাবে, শাহনাজ ওখানকার ভূমিপুত্র, অক্সফোর্ড থেকে গবেষণা করছে, এটাতে কিন্তু চিড়ে ভিজছে না। তো সেক্ষেত্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে। এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর না, বরাবরই থার্ড পজিশনে তৃণমূল থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কিন্তু মানে এই আপনার কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে। এই লড়াইয়ে যেটা গতবার হয়েছিল 4000 সামথিং ডিফারেন্স ভোটের হয়েছিল শ্রীপদ চৌধুরীর সঙ্গে আবু হাশেম খান চৌধুরী। এখন এই জায়গা থেকে দেখা যাক কে এগিয়ে যায়। তবে মানুষ কিন্তু কংগ্রেসের দিকেই এগিয়ে আছে, ফলে কংগ্রেস এগিয়ে যেতেও পারে, বা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেসের। এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর না মালদা দক্ষিণে। মালদা দক্ষিণে কথা আমরা বললাম, এবার সোজা চলে আসি আমরা রায়গঞ্জে। রায়গঞ্জ নিয়ে তুমি কি বলবে? রায়গঞ্জের ব্যাপারটা যেটা হলো যে রায়গঞ্জে এখন যিনি প্রার্থী তৃণমূলের, কৃষ্ণ কল্যাণী, এই যে কৃষ্ণ কল্যাণী, এ তো রায়গঞ্জের বিজেপির বিধায়ক, তাহলে বিজেপি থেকেও তৃণমূলে এসছে, তাহলে তাকেই প্রার্থী করেছে। এবার ওখানকার মানুষ বলছে তো এ তো প্রচন্ড লোভী এবং এ তো স্বার্থপর, আমাদের সঙ্গে বেইমানি করেছে, এটা মানুষের বলছে। রায়গঞ্জে আমি গেছিলাম, বহু মানুষের সঙ্গে কথা বলেছি। ফলে কৃষ্ণ কল্যাণী অনেক বেশি ধনসম্পদ, বেশ বড় একজন, অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেদিকে ঠিকই আছে। কিন্তু কথা হচ্ছে রাজনৈতিক ময়দানে কৃষ্ণ কল্যাণী একটা অত্যন্ত শিশু বলে মনে করছে রায়গঞ্জবাসী। সেইখানে তৃণমূল কংগ্রেস খুব একটা কিছু করতে পারবে না বলে মনে করছে। ওখানে বিজেপির প্রার্থী এখনো ঘোষণা করেনি। তবে বিজেপির আরেকটা এখানে খুব ইন্টারেস্টিং বিষয় আছে, রায়গঞ্জে কিন্তু উত্তর দিনাজপুরে এর আগে কানাইলাল আগরওয়ালকে প্রার্থী করেছিল 2019-এ, এবারে তাকে প্রার্থী করেনি। সেই জন্য তৃণমূলের মধ্যে একটা কন্দল তৈরি হয়েছে। এবং রায়গঞ্জ টাউন তৃণমূল সভাপতি প্রকাশ্যে বলছেন যে রায়গঞ্জে আমরা প্রত্যাশা করেছিলাম কানাইলাল আগরওয়ালকেই প্রার্থী করা হবে, হঠাৎ করে বিজেপির কে এমএলএ সে তৃণমূলে যোগদান করলো, কিছুদিন আগে তাকেই প্রার্থী করে দিল, এ আবার কিরকম হলো? এটা তৃণমূলের ভিতরে ক্ষোভ, এবং এই ক্ষোভটা এখনো পর্যন্ত জিয়ে আছে, সমাধান হয়নি। ফলে এই কানাইলাল আগরওয়াল কিন্তু উত্তর দিনাজপুরের তৃণমূলের সভাপতি। তাহলে এই কানাইলাল আগরওয়াল যদি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এখন স্বাভাবিকভাবে অন্যরা ক্ষোভ দেখাচ্ছে, সে যদি মাঠে না নামে, এই কৃষ্ণ কল্যাণীর হয়ে লড়াই যদি না করে, স্বাভাবিকভাবে তো তৃণমূল পিছিয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে একটা পলিটিক্যাল জায়গাতে কিন্তু লড়াইয়ে তৃণমূল অনেকাংশেই পিছিয়ে আছে। এবার আমাদের আজকের পর্বের সেটা হচ্ছে বালুরঘাট। বালুরঘাটটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কেন্দ্র, কারণ বালুরঘাটে তৃণমূল প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে, এবং যেখানে অলরেডি সুকান্ত মজুমদার গতবারের জয়ী সাংসদ, তাই তো? একদম। এখানকার ফ্যাক্টরটা কেমন? দেখুন, বালুরঘাট হচ্ছে মালদা থেকে একটা এমন একটা জায়গা, যে জায়গায় মাত্র দুটো ট্রেন ছিল। একটা হচ্ছে আপনার তেভাগা এক্সপ্রেস, আর একটা ওই তেভাগাটাই আর একটা গৌড়। এই যে তেভাগা আর গৌড়, এই দুটো এক্সপ্রেস ট্রেন ছিল কলকাতার যোগাযোগ স্থল। সেই ক্ষেত্রে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, এবং বালুরঘাটে তিনি ভূমিপুত্র, বালুরঘাটের মানুষ বলছে সুকান্ত মজুমদার অত্যন্ত একজন এলিগেন্ট পার্সন এবং খুব এডুকেটেড পার্সন। আমাদের যে মনের কথা, আমাদের যে আশা, সেটা উনি করতে পেরেছেন। কি, আমি সেদিন শুনলাম যে বালুরঘাটতে নাকি 8টা ট্রেন চালু হয়েছে। ফলে এই যে উনি সাংসদ থাকাকালীন, ওনার তো আর এই রাজ্য সরকারের কোনো কিছু করার ক্ষমতা নেই, তাহলে কেন্দ্র সরকার এই রেল ডিপার্টমেন্টের একটা ডেভেলপ ঘটিয়েছে। এতে মানুষের মনে কিন্তু অনেক বেশি জায়গা তৈরি করেছে। দ্বিতীয়ত হচ্ছে বালুরঘাটের বিস্তীর্ণ এলাকাতে পোস্ট অফিস খুলে দিয়েছে, মানে মানুষের যাতে কোনো সমস্যা না হয়। তো এই দুটো কাজ, বাকি আরো বিভিন্ন কাজ কিন্তু উনি করেছেন। ফলে মানুষের মনে তার একটা আলাদা জায়গা তৈরি হয়েছে। এবারে কি, যে বিপ্লব মিত্র,
বালুরঘাটে কিন্তু মিত্র পরিবার একটা বিরাট ফ্যাক্টর। আর এই মিত্র পরিবারের সঙ্গে এই যে সুকান্ত মজুমদারের যে লড়াই, অর্থাৎ বিপ্লব মিত্রর সঙ্গে এর যে লড়াই, সেই লড়াইটা কিন্তু ভীষণ টাফ লড়াই হবে। কিন্তু এই লড়াই টাফ হলেও এখানে এর আগে যেমন অর্পিতা ঘোষ ওখানকার জেলা সভানেত্রী ছিলেন এবং পরবর্তীতে লোকসভার তিনি টিকিটও পেয়েছিলেন, কিন্তু হেরে গেছিলেন সুকান্ত মজুমদারের কাছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিপ্লব মিত্র তিনি তো বিজেপির লোক ছিলেন, বিজেপিতেই চলে গেছিলেন আবার তৃণমূলে। ফলে সেই জায়গা থেকে মানুষ চাইছে না যে বিপ্লব মিত্র আসুক, বা মানুষের মনে হচ্ছে যে আমাদের যেহেতু রেল ব্যবস্থা করেছে, আমাদের অন্যান্য সুযোগ সুবিধার কথা তিনি পাশে থাকেন এবং সংসদে বলেন, তো ফলে মানুষের যে ধারণা যে আবার হয়তো বিজেপি এগিয়ে যেতে পারে। তবে লড়াইটা কিন্তু বেশ টাফ হবে। টাফ লড়াই হবে। অনেক ধন্যবাদ জামিতুল। আজকে আমরা বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র নিয়ে কথা বললাম, যদি এগুলো খুব প্রাথমিক একটা স্তরে রয়েছে এবং মূলত জামিতুল বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে যেটা বুঝেছেন, এবং এটা সার্বিক কখনোই নয়, হতেও পারে না, কারণ একাংশ আমরা এক্ষেত্রে বলতে পারি যে সেই লোকসভা কেন্দ্র এলাকার একাংশ মনে করছেন, এভাবেই আমরা যদি ব্যাকরণগতভাবে বলি, তবুও আমরা খবর সাদা কালো এর পরেও আমরা নানান লোকসভা কেন্দ্রে যতটা পারবো খুঁটিয়ে আমরা জানতে চাইব এবং আপনাদের জানাবো মানুষজন কি ভাবছে, ভোট নিয়ে তাদের প্রত্যাশা কি, তারা কিভাবে গোটা ভোট পর্বটাকে দেখছেন, তাদের চাওয়া পাওয়া, এতদিনের ক্ষোভ বিক্ষোভ, সেগুলো নিয়ে তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমরা সবটাই আপনাদেরকে বলবো। খুব ভালো থাকুন সকলে, খবর সাদা কালোর সঙ্গে থাকুন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং খবর সাদা কালো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।